আজকে হচ্ছে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। ঠিক আছে, নামটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। তবে এই টপিকটা হচ্ছে আমাদের স্লাইড থেকে ফলো করবো না। এটা স্লাইডটা মানে প্রপারলি অর্গানাইজড নেই, এবং মানে স্লাইডটা ওই কারণে দেওয়া হয়নি যে টপিকগুলো কি কি থাকবে সেটা বোঝার জন্য স্লাইডটা দেওয়া হয়েছে। তো আমরা হচ্ছে এই মাল্টিপ্লেক্সিং এর টপিকটা আমরা পুরোপুরি বই থেকে ফলো করব। ঠিক আছে, সো বইয়ে চলে যাই। আচ্ছা, তো প্রথমত আমরা বোঝার চেষ্টা করি যে মাল্টিপ্লেক্সিং কি জিনিস। ঠিক আছে, তো মাল্টিপ্লেক্সিং এর যে কি জিনিস, কিভাবে কাজ করে, কেন এটা প্রয়োজন, সবকিছু আমরা দেখবো আগে। তো প্রথমত আচ্ছা, সো মাল্টিপ্লেক্সিং হচ্ছে কিছু টেকনিক যেটা দিয়ে আমরা কি করি। আমরা হচ্ছে একটা আমাদের ডেটা লিঙ্ক আছে। আচ্ছা, কেউ কি কোনো প্রশ্ন করতেছেন? কেউ কিছু বলবেন? জি স্যার, আমাদের সেম টাইমে আরেকটা ক্লাস চলছে, তো আপনি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিলে আমরা কন্টিনিউ করছিলাম ক্লাসটা। রেকর্ডিং দেখে পরে কন্টিনিউ করে নেব আপনার ক্লাসটা। আচ্ছা, সেটা আপনি তো গতকালও বলতে পারতেন। ও আচ্ছা, এটা তো বোধহয় এমনিতে রুটিন ওয়াইজই ক্লাস করছে, তাই না? এটা তো আমাদের রেগুলার ক্লাস টাইম। আচ্ছা ঠিক আছে, আমি ইয়ে করে দিব। অ্যাটেন্ডেন্সটা হচ্ছে দিয়ে দিব। আপনি হচ্ছে শুরু করে রাখেন। আপনি একটা এখানে মেসেজ দিয়ে রাখেন। জি স্যার। এখানে যে ইনস্টল মেসেজে মেসেজ দিয়ে রাখবেন। আর আমি ভিএলসি তে ডিসকাশন দিলে তখন ডিসকাশন দিয়ে দিবেন। ঠিক ঠিক আছে, আছে স্যার। আসসালামু আলাইকুম। ডিসকাশন দিয়ে দিলে তাইলে হচ্ছে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। এখানে একটা মেসেজ দিয়ে যান। জি স্যার। আচ্ছা, তো আমরা হচ্ছে ব্যাক করি। তো আমাদের যখন যেটা হয় যে আমাদের হয়তো দুইটা ডিভাইস আছে। ঠিক আছে, দুইটা ডিভাইসের মধ্যে একটা একটা লিংক আছে। তো একটা লিংক দিয়ে দুইটা ডিভাইস কানেক্টেড। লিংক বলতে হচ্ছে কেবল দিয়ে বোঝাচ্ছে, যে বা কেবল বা এই জাতীয় কিছু, যে কোনো একটা কানেকশন দেওয়া আছে দুইটা ডিভাইসের মধ্যে। ঠিক আছে, তো এখন এটা যদি একটু ছবি বুঝি। তো এরকম দুইটা একটা লিংক আছে। লিংকের মধ্যে আমার দুইটা ডিভাইসের মধ্যে এখন যে পরিমাণ আমার বিট ট্রান্সফার করে, ঠিক আছে, যে পরিমাণ বিট বা যে পরিমাণ সিগন্যাল ট্রান্সফার করে, সেটা হচ্ছে থাকা ট্রান্সফার করার পরেও আমার সেই লিংকের মধ্যে অনেক বেশি ক্যাপাসিটি আছে। ঠিক আছে, আমার যে যতটুকু ট্রান্সফার করতে পারবে করতেছে তার তুলনায় অনেক বেশি ক্যাপাসিটি আছে। তো আমি তখন যেটা করতে পারি, আমি জিনিসটাকে আরো এফিশিয়েন্ট করতে পারি, তাই না? যে আমি হচ্ছে ধরেন প্রত্যেক আমি যদি ধরেন যে এই যে শহরের মধ্যে রাস্তা তৈরি করব, তাই না? রাস্তার ক্যাপাসিটি তো আর ধরেন যে অল্প কিছু মানুষের জন্য না, তাই না? সেটা রাস্তার হচ্ছে অনেক বেশি ক্যাপাসিটি আছে। অনেক অনেক মানুষ যেতে পারবে, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মানুষের জন্য ব্যবহার মতো। তো আমি তখন কি করব, রাস্তাকে বা অনেক অনেক ট্রান্সপোর্ট চলতে পারবে। সো আমি হচ্ছে তখন রাস্তাকে কিছু ভাগ ভাগে ভাগ করে নিব। মাল্টিপ্লেক্সিং হচ্ছে বিষয়টা এটাই, যে আমি আমার এনটা ইনপুট লাইন আছে, আমি এনটা ইনপুট লাইনকে নিব, নিয়ে ওদেরকে একটা চ্যানেলের মধ্যে দিয়ে এই একটা লিংকের মধ্যে দিয়ে আমি এনটা চ্যানেল বানায় এই এই ডেটাগুলোকে ট্রান্সফার করব। ঠিক আছে, সো এই মাল্টিপ্লেক্সিং এর যে এই টেকনিকগুলো যে ব্যবহার করব, সেই টেকনিকগুলো হচ্ছে মাল্টিপ্লেক্সিং। আমি যে এই যে এনটা লাইন, অনেকগুলো লাইনকে একসাথে মার্জ করে একটা লাইন দিয়ে কানেক্ট করাই দিচ্ছি, এই প্রসেসটাই হচ্ছে মাল্টিপ্লেক্সিং। তো মাল্টিপ্লেক্সিং হচ্ছে মেইনলি আমাদের তিনটা টাইপের মাল্টিপ্লেক্সিং হয়। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, একটা হচ্ছে ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, একটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তার মধ্যে ফ্রিকোয়েন্সি ডিভিশন আর ওয়েভলেংথ ডিভিশনটা, এদের মধ্যে একটু সিমিলারিটি বেশি টাইম ডিভিশনটা থেকে। টাইম ডিভিশনটা হচ্ছে ডিজিটাল ডেটা নিয়ে কাজ করে, আর এই দুইটা হচ্ছে অ্যানালগ ডেটার উপরে কাজ করে। আচ্ছা,
তো আমরা হচ্ছে এবার একটু আস্তে আস্তে যাই ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং কি জিনিস কিভাবে কাজ করে। ঠিক আছে, এটা এটা হচ্ছে একটা অ্যানালগ টেকনিক। অ্যানালগ ডেটাকে হচ্ছে এটা আহ, এর উপরে এটা কাজ করে। সো বেসিক্যালি এরকম আমার ধরেন তিনটা ইনপুট লাইন আছে, তো তিনটা লিঙ্ক আছে, তিনটা লিঙ্ককে আমি মার্জ করব, মার্জ করে একটা লিঙ্কে কনভার্ট করব, করে এখানে ফাইনালি আউটপুট আসবে। এমইউএক্স দিয়ে বোঝা হচ্ছে মাল্টিপ্লেক্সার, ডি ডিএমইউএক্স এটা দিয়ে বোঝা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার। অর্থাৎ আমি হচ্ছে একসাথে যখন মার্জ করব মাল্টিপল লাইনকে তখন সেটাকে বলা হচ্ছে মাল্টিপ্লেক্সিং, আর যখন সেটাকে আমি আবার সেপারেশন করব সেটাকে বলা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং। আচ্ছা আচ্ছা, মাল্টিপ্লেক্সিং প্রসেসটা আমি একটু দেখি এখানে কিভাবে কাজ করে, সবচেয়ে ভালো বুঝে যাবে। আচ্ছা, ফার্স্টে আমরা দেখি যে এইখান একটা ভালো আইডিয়া পাওয়া যাবে। তো আমি হচ্ছে এরকম টেলিফোনের লাইন আছে, প্রত্যেক মানুষ প্রত্যেকের বাসায় আছে এরকম, আগের হিসাবে চিন্তা করলে এরকম ওয়ার্ড টেলিফোন ছিল সবারই। তো ওয়ার্ড টেলিফোনের মধ্যে থেকে ধরেন যে ওর একটা 4 কিলো হার্টজের ব্যান্ডউইথ আছে, ওরও একটা 4 কিলো হার্টজের ব্যান্ডউইথ আছে, ওরও একটা 4 কিলো হার্টজের ব্যান্ডউইথ আছে। তো আমি হচ্ছে এখন আহ, এতগুলি টেলিফোনের তার থেকে কম্বাইন করে আমি একটা কেবেলে নিয়ে আসবো, মাল্টিপ্লেক্সিং করব, করে একটা কেবেলে নিয়ে আসবো, এবং তিনটা এই তিনটার সিগন্যালই আমি হচ্ছে এই একটা লিঙ্কের মাধ্যমে ট্রান্সফার করব। ঠিক আছে, কেন করব? কারণ এই জিনিসটা আমার জন্য আমার প্রসেসটাকে ইজি করে নিয়ে আসে, তাই না? আমি তো প্রত্যেকটা টেলিফোন থেকে প্রত্যেকটা টেলিফোন কানেক্ট করতে পারবো, তাই না? বা আমি হচ্ছে এই একটা লিঙ্ক দিয়েই যদি এই কাজটা করে ফেলতে পারি তাহলে আমার এখানে এক্সপেন্স বেঁচে যাচ্ছে, আমার যদি মাল্টিপল লিঙ্কস প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, সো উদ্দেশ্য হচ্ছে এটা। তো আমি কি করতে পারি, এই যে জিরো থেকে এটা হচ্ছে 4 হার্টস, এটা হচ্ছে এটা হচ্ছে 4 কিলো হার্টস, এটা হচ্ছে 4 কিলো হার্টস, এটা হচ্ছে 4 কিলো হার্টস ব্যান্ডউইথ আছে। তো আমি এগুলাকে মডিউলেশন করব। মডিউলেশন কি জিনিস? মডিউলেশন হচ্ছে আমি এই ব্যান্ডউইথটাকে একটু হাই করে অন্য একটা ব্যান্ডউইথ রেঞ্জে এই সেম জিনিসটাকে রিপ্রেজেন্ট করাবো। অর্থাৎ এখানে যেটা 0 থেকে 4 বোঝাচ্ছে, এটা 20 থেকে 24-এ এই সেম জিনিসটাই রিপ্রেজেন্ট করতেছে। একইভাবে এইটাকে 0 থেকে 4 যেটা রিপ্রেজেন্ট করতেছে, এটা এখানে 24 থেকে 28-এ সেম জিনিস রিপ্রেজেন্ট করতেছে। এটা এখানে 0 থেকে 4-এ যেটা রিপ্রেজেন্ট করতেছে, এটা এখানে 28 থেকে 32 সেম রিপ্রেজেন্ট করতেছে। সো দেখেন আমি চারটাকে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে নিয়ে আসলাম, বাট সেম ব্যান্ডউইথ। এটারও 4 কিলোহার্টজ ব্যান্ডউইথ, এটারও 4 কিলোহার্টজ, এটারও 4 কিলোহার্টজ। এই মডিউলেটর দিয়ে পাস করার পরেও আমার 4 কিলোহার্টজ ব্যান্ডউইথই থাকতেছে। তো আমি এখন যেটা করব, এই তিনটাকে কম্বাইন করব। তো এই তিনটাকে কম্বাইন করলে দেখেন আমি 20 থেকে 32, অর্থাৎ 4 কিলোহার্টজ এই তিনটাকে কম্বাইন করে 4 × 3 12 কিলোহার্টজের মধ্যে এটাকে রিপ্রেজেন্ট করতে পারতেছি, 20 থেকে 32 কিলোহার্টজের মধ্যে, তাই না? সো ব্যান্ডউইথ মানে আমরা এর আগে পড়ে আসছি যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। তো এখানে ব্যান্ডউইথ হচ্ছে আমার 32 - 20 12 কিলোহার্টজ ধরে নিলাম। আচ্ছা, তো এই যে 12 কিলোহার্টজ, এই 12 কিলোহার্টজ তার মানে কি হয়েছে, একসাথে কম্বাইন হয়ে গেছে। অর্থাৎ এই লিঙ্কটা দিয়ে আমি এখন এই তিনটার সিগন্যালই ট্রান্সফার করতে পারবো সাইমultaneously, এবং প্রত্যেকটা হচ্ছে একটা করে চ্যানেল হিসেবে কনসিডার করা যায়। সো অর্থাৎ দেখেন 20 থেকে 24-এর মধ্যে শুধু কিন্তু এই যে প্রথম যে টেলিফোনটা তার সিগন্যাল গুলোই যাচ্ছে এই চ্যানেল দিয়ে। 24 থেকে 28-এর মধ্যে যেগুলো, সেগুলো শুধু সেকেন্ড টেলিফোনের সিগন্যাল গুলোই ট্রান্সফার করতেছে। দেখেন তাহলে এই যে ফ্রিকোয়েন্সি ভ্যারি করতেছে, ফ্রিকোয়েন্সির যে ব্যান্ডটা, এই ব্যান্ডটা ডিফারেন্ট হওয়ার কারণে ওদের মধ্যে কিন্তু কোনো কলিশন বা করাপশন হওয়ার চান্স থাকবে না। মানে থাকবে, বাট যাই হোক ওটা আমরা পরে দেখবো কিভাবে এটা হ্যান্ডেল করা যায়। বাট ইন জেনারেল থিওরিটিক্যালি থাকবে না। আচ্ছা, তো এরপরে আমি হচ্ছে যেটা করব, এই যে এই 12 কিলোহার্টজের যে ব্যান্ডউইথটা আসছে সেটাকে আমি এখন ডিমাল্টিপ্লেক্সিং করব। ডিমাল্টিপ্লেক্সিং করা বলতে কি বোঝায়, আমার হচ্ছে এই যে এক এক লিঙ্ক দিয়ে মাল্টিপল চ্যানেলের সিগন্যাল আসছে, এই মাল্টিপল চ্যানেলের সিগন্যালকে আমি আলাদা আলাদা সিগন্যালে ব্রেকডাউন করে তারপরে হচ্ছে যেই ব্যান্ডউইথটা যেই টেলিফোনে যাওয়ার কথা সেই টেলিফোনে পাস করে দেবো। তো ব্যান্ড পাস ফিল্টার কি জিনিস আপনারা কি জানেন?
কেউ আছে ক্লাসে? জি স্যার। আচ্ছা, ব্যান্ড পাস ফিল্টার যেটা করে যে আমি একটা ব্যান্ড দিয়ে দিব, যে ও হচ্ছে শুধু ওই ব্যান্ডটুকু বাদ দিয়ে বাকি সব সিগন্যালকে জিরো করে দিবে। যেমন আমি প্রথম একটা ব্যান্ড পাস ফিল্টার ব্যবহার করলাম, এই প্রথম ব্যান্ড পাস ফিল্টারটা ব্যবহার করলাম, এইটা করতে যে 20 থেকে 24 এই সিগন্যালটুকু শুধু সে রাখবে, বাকিটুকুকে সে জিরো করে দিবে, বাকিটা জিরো হয়ে গেল। পরে সেকেন্ড ব্যান্ড পাস ফিল্টারটার মধ্যে দিয়ে আমি এই সিগন্যালটা দিলাম, দিয়ে 24 থেকে 28 এই ব্যান্ডটুকু সে রাখবে, বাকিটুকু সে জিরো করে দিবে। 28 থেকে 32 এটুকুকে রাখবে, বাকিটুকু সে জিরো করে দিবে। তো আমি দেখেন এই যে এই তিনটা যেরকম ছিল 22, 24, 24 to 28, 28 to 32, এভাবে এই তিনটা সিগন্যালকে আলাদা করে ফেলতে পারলাম। তো আলাদা করে ফেললে আমি হচ্ছে আবার এই যে মডুলেশনের উল্টাটা করব, ডিমডুলেশন করে আবার 0 থেকে 4 কিলোহার্টজ এর মধ্যে 4 কিলোহার্টজ ব্যান্ডউইথে নিয়ে আসতে পারবো, এবং এই ফোনগুলোতে আমি সেই ডেটাটা ট্রান্সফার করে দিতে পারতেছি, মানে একদম পুরোপুরি পৌঁছে দিতে পারতেছি। সো এইটা হচ্ছে শুরুতে যে আমি জিনিসগুলো এই সিগন্যালগুলোকে কম্বাইন করতেছি, এটা হচ্ছে আমার মাল্টিপ্লেক্সিং। আর এই যে এই সিগন্যালটাকে ব্রেকডাউন করে এই যে তিনটা আলাদা আলাদা করতেছি, এই প্রসেসটা হচ্ছে আমার ডিমাল্টিপ্লেক্সিং। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? যদি কোয়েশ্চেন থাকে এখানে কোয়েশ্চেন করেন, না হলে পরবর্তীতে আমার বুঝতে অসুবিধা হবে, পরের টপিকগুলোও বুঝতে পারবেন না। সো কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ এখনই প্রশ্ন করতে পারেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা সামনে আগাই। এখানে কিছু কিছু ম্যাথ আছে, এক্সাম্পল আছে, এগুলো আপনারা দেখবেন। আচ্ছা, এখন হচ্ছে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আসবে, সেটা হচ্ছে গার্ড ব্যান্ড। গার্ড ব্যান্ড কি জিনিস? গার্ড ব্যান্ড হচ্ছে এই যে আমি যেটা বলতেছিলাম, এই যে আমরা এই যে আলাদা আলাদা যেসব সিগন্যালগুলি আসতেছে ইনপুট হিসাবে ইউজার বিভিন্ন জায়গা থেকে, এগুলাকে আমরা ডিফারেন্ট ব্যান্ডে নিয়ে যাচ্ছি। তো দেখেন 20 to 24, 24 to 28, 28 to 32। তো দেখেন 20 to 24 আর 24 to 28, হুম, এই দুইটা মাঝামাঝি একটা পর্যায়ে হয়ে হয়ে গেছে না, যে 24 এ যদি থাকি, তো 24 এ থাকলে দেখেন 24 তো হচ্ছে ফার্স্ট সিগন্যালের কেসেও পড়ে, সেকেন্ড সিগন্যালের কেসেও পড়ে, একটা ওভারল্যাপিং এরিয়া হয়ে গেছে না, অল্প হইলেও। তো এই ওভারল্যাপিং এরিয়াতে কি হবে, একটা কলিশন হবে। তো এই জিনিসটা হচ্ছে আরো ভালো বুঝে যেত যদি আপনারা হচ্ছে পুরানো দিনের রেডিও, হ্যাঁ, আপনারা কি রেডিও শুনছেন আগে? মানে এখন তো রিসেন্টও শুনছেন, বাট পুরানো দিনের যেসব রেডিওগুলো ছিল, সেখানে যেটা হইতো আপনার এই যে একটা আহ, বিভিন্ন রেডিওর বিভিন্ন একটা ফ্রিকোয়েন্সি থাকতো না, ধরেন যে 88.4, 88.0, জি স্যার, 88.3। বল ঘুরানো লাগতো। হ্যাঁ, বল ঘোরানো লাগতো। তো এই যে এই জিনিসটা হচ্ছে আমরা কনফিগার করতাম যে কোন কোন ফ্রিকোয়েন্সি ব্যান্ড আমরা হচ্ছে শুনতে চাই। তো যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড আমরা দিতাম, সেই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের আমরা সাউন্ডটা শুনতে পাইতাম। এখন কথা হচ্ছে যে পুরানোগুলোতে একটা সমস্যা হইতো, যেটা এখন রিসেন্ট গুলোতে হয় না। সেটা কিরকম? আহ, ধরেন 88.0, 88.0-তে দিলে একটা রেডিও চ্যানেল শোনা যায়, আবার 88.4-এ দিলে একটা রেডিও চ্যানেল শোনা যায়। আপনি যদি মাঝামাঝি দেন, 88.2 দেন, হুম, তখন কি হয়? তখন একটা দুইটার মধ্যে একটা আহ, কেমন জানি কলিশন হয়ে একই সাথে এমন হইতো না যে দুইটাই শোনা যাচ্ছে অল্প অল্প, ভাঙাচোরা ভাবে দুইটাই শোনা যাচ্ছে? এটা কি কখনো পাইছেন কেউ? সো মাঝামাঝি যখন আমি দিব, হ্যাঁ, দুইটা ব্যান্ডে যখন মাঝামাঝি দিব, তখন দেখা যাবে যে দুইটাই খুবই অস্পষ্টভাবে শোনা যাচ্ছে। হুম, সো এই জিনিসটা অ্যাভয়েড করতে, এই কলিশনটা অ্যাভয়েড করতে, এই দুইটা ব্যান্ডের মাঝখানে একটা গ্যাপ স্পেস রাখা লাগে। এটা হচ্ছে ইয়ের মতো, মানে এই ব্যান্ডটা কোনো সিগন্যালের ক্ষেত্রেই না, মানে কোনো সিগন্যালই এই ব্যান্ডটাকে ওন করে না। এটা হচ্ছে একদম যে নো ম্যানস ল্যান্ডের মতো, দুইটা দেশের মাঝখানে যে নো ম্যানস ল্যান্ড থাকে, যে আহ, একটা ধরেন যে আহ, দুইটা দেশের বর্ডারের মাঝখানে, বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের মাঝখানে যেমন কিছু এরিয়া আছে যেটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড, এটা কোনো দেশেরই জায়গা না। হুম, তো কোনো দেশেরই জায়গা না, এরকম কিছু একটা ব্যান্ড এরিয়া থাকে, যে ব্যান্ড এরিয়াটা হচ্ছে কোনো ব্যান্ডেরই না।
ঠিক আছে? 10 কিলো হার্টজ হচ্ছে এটাকে বলা হচ্ছে গার্ড ব্যান্ড। আচ্ছা, তো এই গার্ড ব্যান্ড হচ্ছে তাহলে এটা কি কারণে ব্যবহার হয়? দুইটা ব্যান্ডের সিগন্যালের মধ্যে যাতে কলিশন না হয়। ঠিক আছে? ওকে, সো নেক্সট আমরা চলে যাই। নেক্সট চলে আসছি হচ্ছে অ্যানালগ হায়ারার্কি। তো এই যে আমাদের প্রত্যেকটা টেলিফোনে 4 কিলো হার্টজের মতো ব্যান্ডউইথের সিগন্যাল আসে। ঠিক আছে, ধরলাম এরকম 12টা ভয়েস চ্যানেল আছে আমার, 12টা টেলিফোনের ভয়েস চ্যানেল। এগুলাকে আমি ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং করলাম। ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং করে দেখেন, সো 4 কিলো হার্টজ করে এটার ফ্রিকোয়েন্সি। তো 4 কিলো হার্টজের 12টা ভয়েস চ্যানেল। তো 4 কিলো হার্টজ ব্যান্ডউইথের 12টা ভয়েস চ্যানেল যদি আমি কম্বাইন করি, তাহলে আমার কত হয়? দেখেন ফাইনালি আউটপুট আসতেছে কত? 48 কিলো হার্টজ। অর্থাৎ আমি এই যে চারটাকে কম্বাইন করে ফেলতে পারছি, করে 48 কিলো হার্টজ পাচ্ছি। ঠিক আছে, তো এখন 48 কিলো হার্টজের আবার আমি 5টাকে কম্বাইন করছি। 48 কিলো হার্টজের যদি 5টাকে কম্বাইন করি তাহলে কত? 48 টাইমস 5, 48 টাইমস 5 কত আসে? 240 কিলো হার্টজ। ঠিক আছে, এই জিনিসটা বুঝতেছেন? সো আবার 240 কিলো হার্টজ, 240 কিলো হার্টজের চ্যানেল আছে, লিংক আছে। 240 কিলো হার্টজের লিংক হচ্ছে আমি 60টা ভয়েস চ্যানেল আছে, 60টা ভয়েস চ্যানেল দিয়ে একসাথে মার্চ করে ফেললাম। তো এইখানে যেটা কি হচ্ছে, আচ্ছা সরি, 60টা না, এরকম 240 কিলো হার্টজের 10টা নিয়ে আমি সুপার গ্রুপ তৈরি করতেছি। 10টা নিচ্ছি, 10টা নিলে আমার তাহলে কত হচ্ছে? 2400 কিলো হার্টজ। 2400 কিলো হার্টজকে আমি কি লিখতে পারি? 2.4 মেগা হার্টজ। বাট দেখেন এখানে একটা এক্সট্রা ভ্যালু আসছে, 2.4 মেগা হার্টজ আসা উচিত না? 240 কিলো হার্টজ থেকে 2.4 মেগা হার্টজ যদি আমি 10টাকে কম্বাইন করি। কেউ আছেন ক্লাসে? একটু কেউ রেসপন্স করে। স্যার বুঝতে পারি নাই। আচ্ছা, কোন জায়গা থেকে বুঝতে অসুবিধা হয়েছে? শুরুর পার্টটা কি বুঝতে পারছেন? না স্যার। আচ্ছা, তাহলে ধরেন এই যে আমার 12টা ভয়েস চ্যানেল আছে, অর্থাৎ আমার 12টা টেলিফোন আছে, ধরে রাখেন একদম সোজা কথা। 12টা টেলিফোন আছে মানে আমার 12টা ভয়েস চ্যানেল আছে, এবং প্রত্যেকটার ব্যান্ডউইথ হচ্ছে 4 কিলো হার্টজ করে। সো এই 4 কিলো হার্টজ ব্যান্ডউইথের 12টা ভয়েস চ্যানেলকে যদি আমি একসাথে এই এফডিএম করি, এফডিএম মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। সো ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং যদি করি, তাহলে আমার এটা থেকে আউটপুট কত আসতেছে? 48 কিলো হার্টজ। কিভাবে আসতেছে? এই যে 4 কিলো হার্টজের ব্যান্ডউইথ এবং 12টা চ্যানেল, 12টা ভয়েস চ্যানেল। সো 4 ইন্টু 4 ইন্টু 12, আমার 48 আসতেছে। এইটুকু বুঝতে পারছেন? জি স্যার। তাই না? সো 12 ইন্টু 4 মাল্টিপ্লাই করছি 48 কিলো হার্টজ। সো 48 কিলো হার্টজের 12টা ভয়েস চ্যানেল একসাথে কম্বাইন মাল্টিপ্লেক্সিং করে। এখন এই 48 কিলো হার্টজের যেই লিংক আছে, 48 কিলো হার্টজের লিংক আমি 5টা নিয়ে গ্রুপ করলাম। 48 কিলো হার্টজের আমি লিংক নিয়ে 5টা গ্রুপ করলাম, 5টা গ্রুপ একসাথে আবার মাল্টিপ্লেক্সিং করলাম। মাল্টিপ্লেক্সিং করলে কত হবে? 48 টাইমস 5 কত হয়? কত হয়? স্যার 240। 240, তাই না? তাহলে হচ্ছে দেখেন 48 এর কিলোহার্টজ ব্যান্ডউইথের 5টা আমি যদি একসাথে মার্চ করি, তাহলে আমার 240 আসছে এখানে আউটপুট। তো 240 এর আবার যদি আমি 10টা একসাথে মার্চ করি, তাহলে কত আসা উচিত? কি রেসপন্স করবেন? স্যার 2.52। 240 এর সাথে 240 কিলোহার্টজের 10টা চ্যানেল
একসাথে মার্চ হুম। করতেছি, তাই না? 240 কিলোহার্টজ লিঙ্কের 10টা চ্যানেল মার্চ করতেছি, তাহলে 240 ইন্টু 10 কত আসা উচিত? 240 ইন্টু 10 হওয়া উচিত না? এমনি ক্যালকুলেশনে কত আসা উচিত? 2400। 2400, তাই না? 2400 আসলে তাহলে এটাকে যদি আমি মেগা হার্টসে কনভার্ট করি, কিলো হার্টস থেকে মেগা হার্টসে কনভার্ট করি, তাহলে কত মেগা হার্টস আসা উচিত? 2.52 না, 2400 থেকে কি 2.52 আসবে? কিলো হার্টস থেকে মেগা হার্টস কিভাবে নেয়? 10⁶ গুণ করে কিলো হার্টস থেকে মেগা হার্টসে নেয়। কত 1 মেগা হার্টস কত কিলো হার্টস হয়? কে বলতে পারবে? 1 কিলো হার্টস। ওয়ান কিলো হার্টস কত মেগা হার্টস হয়? সরি, 1 মেগা হার্টস কত কিলো হার্টস হয়? 1000 1000, তাহলে 1000 কিলো হার্টস, তাই না? তার মানে কি আমাদের যদি 240 টাইমস 10 কিলো হার্টস হয়, সো 240 কিলো হার্টস ব্যান্ডউইথের আমি 10টা লিঙ্ককে একসাথে মার্চ করতেছি, 10টা মার্চ করে হচ্ছে একটা ইচ এক একটা চ্যানেল করতেছি। তাহলে কত আসা উচিত এখান থেকে? আপনারা বলছেন 2400, ঠিক আছে, 2400। এখন এটাকে যদি আমি মেগা হার্টসে নিই তাহলে কত হয়? কি করব? এটা পারবেন না কেউ? 1000 দিয়ে ভাগ করলে হয়ে যাওয়া উচিত না? 1000 দিয়ে ভাগ করলে 10 inverse 3. 1000 দিয়ে ভাগ করব, সোজা হিসাব, এই যে এখানে 2.4 তাহলে কি, হ্যাঁ, 2.4 মেগা হার্টস, তাই না? সো 2.4 মেগা হার্টস, 2.4 মেগা হার্টস। কিন্তু দেখেন এখানে আমাদের কেসে এখানে আছে 2.52 মেগা হার্টস। সো এই হিসাবটাই আমি দেখাইতে যাচ্ছিলাম যে এই যে এক্সট্রা ব্যান্ডউইথ এটা কোত্থেকে আসলো? কি বলতে পারবেন? এক্সট্রা ব্যান্ডউইথটা কোত্থেকে আসলো? আচ্ছা, এই যে আমি আপনাদেরকে গার্ড ব্যান্ড পড়াইছি না? গার্ড ব্যান্ডে কি হচ্ছে দেখেন, এই যে এইটা যদি 100 কিলোহার্টজ ব্যান্ডউইথ হয়, এখানে 10 কিলোহার্টজ করে এক্সট্রা অ্যাড হচ্ছে, এখানে 10 কিলোহার্টজ 10 কিলোহার্টজ। সো দেখেন ওভারঅল 100 কিলোহার্টজের 5টা কত আসা উচিত ব্যান্ডউইথ? 500, কিন্তু এই গার্ড ব্যান্ডের কারণে এটা 540 হয়ে গেছে না? 100 কিলোহার্টজের জি স্যার। 5টা ব্যান্ডউইথ কম্বাইন করলে কত আসা উচিত? 500 কিলোহার্টজ, বাট এই যে গার্ড ব্যান্ডের কারণে এটা 540 হয়ে গেছে। সো এইখানে বেসিক্যালি তাই হচ্ছে, এইখানে হচ্ছে 2.4 কিলো মেগা হার্টজ আসা উচিত, বাট কিছু গার্ড ব্যান্ড অ্যাড হয়ে এটা 2.52 মেগা হার্টজে চলে গেছে, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন, প্রশ্ন করতে পারেন যে এইখানে হচ্ছে এই গার্ড ব্যান্ডগুলি অ্যাড করা হইলো, এইখানে কেন অ্যাড করা হলো না? এখানে কেন যা মাল্টিপ্লাই করছি যোগ করছি তাই, তাই না? এটা আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে না? জি স্যার। ঠিক আছে, তো এইখানে প্রশ্নটা আনসারটা হচ্ছে এই যে আমার যখন মেগা হার্টজ লেভেলে আমি একটা
লিঙ্ক দিই। ঠিক আছে, মেগা হার্টস লেভেলে যেসব লিঙ্ক আছে ওগুলো হচ্ছে একটু হেভি টাইপের লিঙ্ক। এখানে আমি গার্ড ব্যান্ড বসাই এটা আমার জন্য ফিজিবল হবে। কিন্তু কিলো হার্টসে আমার আসলে ব্যান্ডউইথটা এমনিতেই অনেক কম, মানে এটার ক্যাপাসিটি এই লিঙ্কগুলোর চ্যানেলগুলোর ক্যাপাসিটি এমনিতেই অনেক কম। সো আমি এখানে যদি গার্ড ব্যান্ড দেই তাইলে আসলে সেটা আমার জন্য ফিজিবল হয় না। সো জেনারেলি আমি যখন মানে এরকম ওয়াইড রেঞ্জের ব্যান্ডউইথের লিঙ্ক, ওয়াইড রেঞ্জের এরকম চ্যানেল ইউজ করি, তখন হচ্ছে আমি সাধারণত গার্ড ব্যান্ড ইউজ করি। ঠিক আছে, তো আপনাদেরকে এই হিসাবটা দেখানোর উদ্দেশ্য এটাই যে আমি যদি ধরেন পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিলাম যে এরকম 2.52 এই পর্যন্ত দিয়ে দিলাম, তারপরে আমি বললাম যে এই যে মাস্টার গ্রুপগুলো তৈরি হয়েছে, এই মাস্টার গ্রুপের মধ্যে কত মেগা হার্টজ বা কত কিলো হার্টজ হচ্ছে গার্ড ব্যান্ড দেওয়া আছে, তাহলে বের করতে পারবেন না? দেখেন, তাহলে 2.52 মেগা হার্টজ হচ্ছে এখানে লিঙ্ক ইউজ করা হচ্ছে। তো 2.52 মেগা হার্টজ ইউজ করা হচ্ছে, বাট থাকা উচিত ছিল কত? তো 2.52 মেগা হার্টজের লিঙ্ক ইউজ করা হচ্ছে, তবে সব আমি যদি যোগ বিয়োগ করে দেখা যায় যে 2.4 মেগা হার্টজ হওয়ার কথা ছিল। তাহলে এখানে গার্ড ব্যান্ড কত? 2.52 মাইনাস 2.4, তাই না? তাহলে হচ্ছে কত আসে? 1.2 মেগা হার্টজ। সো 1.2 মেগা হার্টজ এখানে আমার গার্ড ব্যান্ড দেওয়া। ঠিক আছে, এরকম ক্যালকুলেশন পরীক্ষায় আসবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আপনারা ভালো মতো জেনে রাখেন। তারপরে যে 2.52 মেগা হার্টজের লিঙ্ক নিয়ে আমি 6টা মাস্টার গ্রুপ করলাম, 6টা আমি মার্চ করে মাল্টিপ্লেক্সিং করে একটা জাম্বো গ্রুপ করলাম। তো জাম্বো গ্রুপেও আপনি হিসাব করলে দেখবেন যে এই যে 2.52 টাইমস 6 কত আসা উচিত? 2.52 টাইমস 6 2.52 15.12 টাইমস 6 15.12, তাই না? 15.12 আসা উচিত, কিন্তু আমার হচ্ছে 16.984 আসতেছে। তার মানে কি এখানেও আরো এক্সট্রা গার্ড ব্যান্ড বসানো হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই জিনিসটা বোঝানোর জন্য এই টাইপের ম্যাথ কিন্তু আসবে, যে এখানে গার্ড ব্যান্ড কত বসানো হয়েছে, তারপরে ধরেন যে কোন গ্রুপে, ধরেন যে এখানে এই গ্রুপেরটা ক্যালকুলেট করে দেওয়া নাই, কিন্তু আগের গুলি দেওয়া আছে, শুধু গুলি দেওয়া আছে, তাহলে আপনি হিসাব করে বের করতে পারবেন না যে এখানে কত হবে, কোন কোন লেয়ারে কত কয়টা করে লিংক কানেক্ট হচ্ছে, এটা এটা দেওয়া আছে। তো এই হিসাব করলে আপনি গুণ গুণ করে যোগ করে বের করে ফেলতে পারবেন না। আচ্ছা, এটা যদি কারো কনফিউশন থাকে এটা ক্লিয়ার হয় না, এটা এক্সামের জন্য খুবই হাইলি ইম্পর্টেন্ট। স্যার এখানে কি স্যার গ্রুপগুলা ফিক্সড? গ্রুপগুলা হচ্ছে এক্সামে যদি কিছু বলে না দেয়া থাকে তাহলে হ্যাঁ ফিক্সড। জেনারেলি এফডিএম এরকম একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ফলো করে, যেখানে জাম্বো গ্রুপ থাকে, তারপরে সুপার গ্রুপ থাকে, আর হচ্ছে এরকম 5টা করে গ্রুপ থাকে। বাট সাধারণত এক্সামে বলে দেয় এই জিনিসগুলো, গ্রুপ জেনারেলি ফিক্সড থাকে না, বাট খুবই রেয়ার কেস থাকতে পারে যে এক্সামে ফিক্সড, বাট জেনারেলি এটা থাকে না। জেনারেলি হচ্ছে বলে দেওয়া হয় যে এখানে এতগুলি লিঙ্ক কম্বাইন করে এই গ্রুপ হচ্ছে ওই এতগুলি লিঙ্ক কম্বাইন করে এই গ্রুপ হচ্ছে, এভাবে করে জেনারেলি এক্সামে এই জিনিসগুলো দেয়াই থাকে। ঠিক আছে, ঠিক আছে স্যার। বাট স্যার যদি না আরেকটা থাকে, প্রশ্ন হচ্ছে, জেনে রাখবেন 5, 10, 6 এই নাম্বারগুলো মাথায় রাখবেন, তাইলেই না। আচ্ছা, আরেকটা ঠিক প্রশ্ন আছে বলেন। স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, যেমন স্যার উপরে স্যার ওইখানে 2.52 স্যার দিয়ে দিছে দেখে স্যার আমরা স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার আমরা ক্যালকুলেশনে তো বের করছিলাম 2.44, তাহলে স্যার ওইখানে যে স্যার অ্যাড হয়েছে ওটা স্যার আমরা কিভাবে বুঝবো? এই যে ধরেন কোনো একটা ভাবে আপনার হিন্টস দেওয়া থাকবে, ধরেন এই ফাইনালে 2.52টা দেওয়া থাকবে, তাহলে আপনাকে গার্ড ব্যান্ড বের করতে বলবে। জি স্যার, তাহলে স্যার পারা যাবে। হ্যাঁ, অথবা ধরেন গার্ড ব্যান্ড কতটুকু ওটুকু বলা আছে, তাইলে এইখানের এই লিংকের ক্যাপাসিটি কত, এটা এটা জিজ্ঞেস করতে পারে। তখন আপনি কি করবেন? গার্ড ব্যান্ডটা যোগ করে দিবেন।
বুঝতে পারছেন? মানে ধরেন গার্ড ব্যান্ড দিয়ে দিল, জি স্যার, কিন্তু বুঝতে পারছি। এই ফাইনালটা দেয়া নেই। তাহলে আপনি কি যোগ করে বের করতে পারবেন না? 2.4 এর সাথে গার্ড ব্যান্ড ভ্যালুটা এড করবেন। জি স্যার। ঠিক আছে? এরকম প্রশ্ন আসবে। সো কোন একটা কিছু মিসিং দিবে। মানে সব এরকম একটা সিনারিও দিয়ে ধরেন যে কোন একটা কিছু একটা ভ্যালু মিসিং দিয়ে দিবে। কোন একটা জায়গায় মিসিং দিয়ে দিবে। একটা গার্ড ব্যান্ডের ভ্যালু মিসিং দিয়ে দিবে। যেমন এখানে যেমন গার্ড ব্যান্ডের ভ্যালু দেয়া নাই, বাট ধরেন গার্ড ব্যান্ডের ভ্যালু দিয়ে দিল। কিংবা গার্ড ব্যান্ডের ভ্যালু ছাড়া গার্ড ব্যান্ডের ভ্যালু বের করতে বলল। ঠিক আছে? আচ্ছা। তো এরপরে হচ্ছে আমরা আসি ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। সো ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ কি করা হয়? এটা আসলে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর সাথে সিমিলার, কিন্তু এখানে যেটা হয়, এখানে একটা মাত্র ডিফারেন্স, সেটা হচ্ছে এখানে হাই ডেটা রেট ক্যাপাবিলিটি ইউজ করা হয় ফাইবার অপটিক কেবলের জন্য। সো ফাইবার অপটিক কেবল নর্মাল কেবলের তুলনায়, নর্মাল লিঙ্কের তুলনায় মাচ মোর ফাস্টার। সো ফাইবার অপটিক কেবল ইউজ করা হলে তখন এই ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং করা হয়। তো এটা যেটা করে যে সেম ভাবে মাল্টিপল লাইনকে একসাথে করে, এবং কনসেপচুয়ালি এফডিএম এর সেম। তবে এখানে দেখেন একমাত্র ডিফারেন্স কি, এক্সেপ্ট মাল্টিপ্লেক্সিং এন্ড ডিমাল্টিপ্লেক্সিং ইনভলভ অপটিক্যাল সিগন্যালস ট্রান্সমিটেড থ্রু ফাইবার অপটিক চ্যানেলস। সো একমাত্র ডিফারেন্স হচ্ছে এটুকুই যে এখানে ফাইবার অপটিক চ্যানেল থাকে আর অপটিক্যাল সিগন্যালগুলি কম্বাইন হয় আর ভাগ হয়। ঠিক আছে? সো আইডিয়া হচ্ছে সেম, ডিফারেন্স হচ্ছে ফ্রিকোয়েন্সিগুলি হাই। সো এফডিএম আর ডাব্লিউডিএম এর মধ্যে ডিফারেন্সগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ ডিফারেন্স আছেই, হাতে গোনে দুইটা, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সিগুলি হাই, একটা হচ্ছে ফাইবার অপটিক চ্যানেল ইউজ করে। সো এইখানে যেটা করা হয় যে এরকম মাল্টিপল ন্যারো ব্যান্ডের লাইট থাকে। সো ন্যারো ব্যান্ডের লাইটগুলোকে একসাথে কম্বাইন করে লাইট অপটিক্যাল সিগন্যাল থাকে। সো অপটিক্যাল সিগন্যালগুলোকে কম্বাইন করা হয়, কম্বাইন করে অপটিক্যাল সিগন্যালটা পাস হয় এবং সেটাকে ডিমাল্টিপ্লেক্সিং করে আবার এই সিগন্যালগুলোকে সেপারেশন করা হয়। তো এই জিনিসটা কিভাবে কাজ করে দেখেন, এই যে যখন কম্বাইন করা হয় তখন এই যে কম্বাইন যে লিঙ্কটা, তো কম্বাইন যে লিঙ্কটা, সেই কম্বাইন লিঙ্কের ওয়েভলেংথ হয় হচ্ছে এই ওয়েভলেংথগুলোর সামেশন। ঠিক আছে? যার কারণে এটাকে বলা হয় ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। সো এইটার আইডিয়াটা প্রিজমের সাথে মিলে। প্রিজমের সাথে আপনারা হচ্ছে যদি ইন্টারে প্রিজম করে আসেন, প্রিজমে হচ্ছে আমি যদি মাল্টিপল লাইট একসাথে এরকম কম্বাইন করি, একটা প্রিজমের মধ্যে দিয়ে যায়। সো প্রিজমের মধ্যে দিয়ে গেলে এই ধরেন তিনটা লাইট রে আসতেছে, লাইট রে এসে যদি একসাথে কম্বাইন হয়, তাহলে ওদের ওয়েভলেংথ, এই যে ল্যামডার ভ্যালুগুলা সামেশন হয়ে যায়। সামেশন হয়ে একটা আহ, একটা একটা কম্পোজিট লাইট তৈরি করে, এবং এটা যদি আবার আরেকটা প্রিজমের এই এন্ড দিয়ে পাস করা হয়, তখন এই লাইট সিগন্যালগুলো আলাদা হয়ে যায়। সো যার কারণে এটা প্রিজমের সাথে কম্পেয়ার করা হয়। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা শুরু করব, কতটুকু পারবো জানি না, যতটুকু পারি করে কমপ্লিট করব। আচ্ছা, তো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ যেটা হচ্ছে যে আমরা ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেংথ শেয়ার করি না, আমরা টাইম শেয়ার করি। ঠিক আছে? তো টাইম শেয়ারিংটা কিভাবে করে, এটা হচ্ছে প্রথমত দেখি সিনক্রোনাস টিডিএম। সো আমার দুই টাইপের টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং আছে, একটা হচ্ছে সিনক্রোনাস, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল। সো আমরা হচ্ছে আমাদের আহ, এই ইয়ের কোর্সের জন্য, এবারের জন্য শুধুমাত্র সিনক্রোনাস এটাই ফোকাস করব। ঠিক আছে? সো সিনক্রোনাস টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ কিভাবে কাজ করে, তো আমার টাইম স্লটস আছে। ঠিক আছে? আমার ধরেন যে এরকম তিনটা সিগন্যাল আসতেছে, এ বি সি। সো এ বি সি তিনটা সিগন্যাল আসতেছে, এই তিনটা সিগন্যালকে আমি টাইম স্লটে ভাগ করে নেব। সো এই টি একটা টাইম পিরিয়ড ধরলাম, যে এই টাইম পিরিয়ড অনুযায়ী এটাকে ডিভিশন করে নেব। সো এই টি টাইম পিরিয়ডে
এর যতটুকু সিগন্যাল আছে সেটাকে আমি মার্ক করে দিলাম A1, B এর এইটুকু সিগন্যালকে আমি দিয়ে দিলাম B1, C টাকে দিয়ে দিলাম C1, এবং পরের স্লটে দিয়ে দিলাম A2, B2, C2, A3, B3, C3। ঠিক আছে, তাইলে হচ্ছে প্রত্যেকটা এরকম সিগন্যাল যে ডেটা ফ্লো আসতেছে সেই ডেটা ফ্লোগুলোকে আমি একটা টাইমের বেসিসে এরকম সেগমেন্ট করে ফেললাম। তো মাল্টিপ্লেক্সিং যখন হবে তখন যেটা হবে যে এইখানকার A1, B1, C1 এরা যেহেতু সেম টাইমে আসতেছে, সো এরা যেহেতু সেম টাইমে আসতেছে, কারণ এটা যেহেতু টাইমের বেসিসে ডিভিশন হয়, সো A1, B1, C1 এরা যেহেতু সেম টাইমে আসতেছে, এরা হচ্ছে একসাথে মার্জ হয়ে একটা ফ্রেম তৈরি করবে। সো A1, B1, C1, ঠিক আছে, এবং ওরা হচ্ছে একটা টাইম স্লট ডিউরেশন হোল্ড করবে। সেই টাইম স্লট ডিউরেশনটা হবে হচ্ছে এই T/3, অর্থাৎ যদি এখানে যদি আমার তিনটা সিগন্যাল থাকে, তিনটা লিঙ্ক যদি একসাথে কম্বাইন হয়, if we have n connections, a frame is divided into n time slots। ঠিক আছে, এখানে যেহেতু আমার তিনটা কানেকশন আছে, তিনটা কানেকশনের কারণে আমার T/3 হয়ে যাচ্ছে। সো T/3 টাইম স্লট হয়ে যাচ্ছে। যদি আমার চারটা কানেকশন থাকতো তাহলে T/4 ভাগ হতো। সো এভাবে T/3 করে একটা ফাইনালি ফ্রেম হচ্ছে, এবং একটা ফ্রেম আমার T পরিমাণ টাইম ধরে লাস্ট করবে। সেম ভাবে ফ্রেম টু হচ্ছে এরকম সেকেন্ড যে টাইম স্লটটা আছে সেই সেকেন্ড এরকম তিনটা টাইম স্লটে ভাগ করবে। টাইম স্লটে ভাগ করে A2, B2, C2 এই ফ্রেমের মধ্যে দিয়ে এই ডেটাটা ট্রান্সফার করবে। তারপরে সেম ভাবে ফ্রেম 3 হচ্ছে A3, B3, C3 এই তিনটা টাইম স্লটে ভাগ করবে, করে তারপরে এই ফ্রেম 3টা একটা একসাথে পাস করবে। ঠিক আছে, অর্থাৎ দেখেন এইখানে টাইম হিসাবে জিনিসটা ডিভিশন হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এইখানে কিছু হিসাব আছে, যে হিসাবগুলো আপনাদের জানা থাকা লাগবে এক্সামের জন্য। এখানে হচ্ছে একটু একটা একটা করে আসি। আচ্ছা, এই যে এই ইউনিটগুলা A1, B1, C1, এই ইউনিটগুলা কি হইতে পারে? এই A1, B1, C1 এগুলোকে আমরা বলতেছি হচ্ছে ইউনিট। এই ইউনিটগুলা টাইমের বেসিসে ডিভাইড করা হয়। সো এই ইউনিটগুলা একটা বিট হইতে পারে, একটা ক্যারেক্টার হইতে পারে, একটা ক্যারেক্টার বলতে হচ্ছে 8 বিট হইতে পারে, অর্থাৎ 1 বাইট 8 বিটস হইতে পারে, অথবা 1 ব্লক হইতে পারে। 1 ব্লক বলতে আরো বেশি সংখ্যক বিটস হইতে পারে। ঠিক আছে, each input unit becomes one output unit and occupies one output time slot। সো একটা ইনপুট ইউনিট এখানে গিয়ে একটা আউটপুট ইউনিট হয়ে যায়, এবং একটা টাইম স্লট, যেমন এখানে A1 হচ্ছে একটা ইনপুট ইউনিট, এখানে আউটপুট ইউনিটে সে একটা স্লট হোল্ড করবে। The duration of an output time slot is n times shorter than the duration of an input time slot। So আউটপুটের টাইম স্লটটা দেখেন, ধরেন A1 হচ্ছে এখানে ইনপুট টাইম স্লটে সে T পরিমাণ টাইম হোল্ড করতো, বাট ও যখন আউটপুট টাইম স্লটে চলে যাবে সে T/n, ঠিক আছে, T/n পরিমাণ সেকেন্ড বা টাইম ইউনিট হোল্ড করবে। ঠিক আছে, তো সো এই হিসাবগুলো মাথায় রাখেন, কারণ এই জিনিসগুলা ম্যাথে ইউজ করা লাগবে। আচ্ছা, তাহলে আমরা পড়তেছি সিনক্রোনাস টিডিএম দেখলাম। আচ্ছা, এই যে এইখানে কিছু ম্যাথ দেয়া আছে, এক্সাম্পল 6.5 এরকম কিছু ম্যাথ দেয়া আছে, এবং আমি হচ্ছে আরো কিছু একটা অ্যাসাইনমেন্ট দিব। আমি আগামীকাল হচ্ছে দুপুরে 3টার সময় একটা ক্লাস রাখছি। সেই 3টার সময় ক্লাসে আমি আরো কিছু টপিক আগাবো। আগামীকালের ক্লাসটা হচ্ছে আমাদের ঈদের আগে লাস্ট ক্লাস, এরপরে আর ক্লাস নিব না, ঈদের পরে নিব। সো ওই ক্লাসটায় আমি আরো কিছু টপিক আগাবো, আগানোর পরে তার বেসিসে সোফার মিডের পরে যা পড়ানো হয়েছে তার বেসিসে আমি একটা অ্যাসাইনমেন্ট দিব। সেই ম্যাথ থাকবে কিছু, থিওরি থাকবে কিছু, সেগুলো প্র্যাকটিস করবেন। আশা করি সেগুলোতে আপনাদের ফাইনালের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, সো এই জিনিসগুলা বুঝে করবেন, খাতায় লিখে করবেন। ঠিক আছে, এটা ওয়ার্ডে দেওয়া যাবে না, এটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, কোয়েশ্চেনগুলি খাতায় লিখে সলভ করবেন। সলভ করে তারপরে হচ্ছে আপনি ছবি তুলে ক্যাম স্ক্যানার দিয়ে ছবি তুলে পিডিএফ বানাবেন, পিডিএফ বানায় সাবমিট করবেন বিএলসিতে।
তারপরে চলে আসি হচ্ছে এটা ইম্পর্টেন্ট না, ইন্টারলিভিং। ইন্টারলিভিং কি জিনিস? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদের অফ টপিক এটা। স্যার আমাদের কুইজ এবং মিড টার্মের মার্কগুলো স্যার যদি আপলোড করা হয়। হ্যাঁ এটা হচ্ছে ইয়ের আগে করে দিব, মানে ধরে রাখেন আগামী সপ্তাহের ভিতরে আমি করে দিব। ঠিক আছে, মিড আর কুইজের মার্কটা আগামী সপ্তাহের ভিতরে, ঈদের আগে পেয়ে যাবেন ইয়েতে, পোর্টালে। তো আগামী ওকে সপ্তাহের স্যার, ভিতরে ওকে স্যার, করে দিব। আর খাতা দেখতে হইলে আর কি ঈদের পরে যখন ক্যাম্পাস আসবেন তখন দেখতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমার আর একটা ক্লাস ছিল তো 3টা থেকে, যদি স্যার একটু অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করতেন। আচ্ছা, আমি ক্লাস শেষ করে দিব, আমি আর একটা টপিক পড়াবো, ওকে স্যার। পরে ক্লাসটা ক্লোজ করে দিব 3টার আগে। আচ্ছা, সো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ একটা সমস্যা হয়। সেই সমস্যাটা হচ্ছে যে যদি কোনো চ্যানেল, যদি কোনো কানেকশন থেকে ডেটা না আসে, ঠিক আছে, যদি কোনো কানেকশন থেকে ডেটা না আসে, তখন এইখানে কিন্তু তাও ওর জন্য টাইম স্লট অ্যাসাইন হইতে থাকে। ঠিক আছে, যেমন এই যে এই কানেকশনটা থেকে কোনো ডেটা আসতেছে না, ঠিক আছে, কোনো কারণে ডেটা আসতেছে না। তো ডেটা না আসলে এইখানে দেখেন, এটা যখন টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করা হচ্ছে টিডিএম, তখন এটার জন্য ঠিকই স্লট অ্যালোকেট করা হচ্ছে। বা এইখানে ধরেন যে একটা ইউনিট আসেনি, এখানে এই চ্যানেলটা থেকে ডেটা আসতেছে, বাট এইখানে একটা ইউনিটে আসেনি। সো ওই ইউনিটটার জন্য সবসময় খালি একটা টাইম স্লট যাচ্ছে। তো এখানে একটা ফিজিবিলিটির ইস্যু আছে, যে মানে এফিসিয়েন্সির ইস্যু আছে, যে আমার হচ্ছে এরকম এমটি স্লট যদি যখন থাকতেছে, কোনো কানেকশন থেকে যখন সিগন্যাল আসতেছে না, তখন আমার এরকম এমটি স্লট পাঠাইতে হচ্ছে, যেটা আমি হয়তো অন্য কোনোভাবে ইউজ করতে পারতাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আসতেছি ডেটা রেট ম্যানেজমেন্ট। আচ্ছা, ডেটা রেট ম্যানেজমেন্ট, ঠিক আছে। আচ্ছা, সো এই এমটি স্লটের বিষয়টা দেখলাম, এখন হচ্ছে আমরা দেখি ডেটা রেট ম্যানেজমেন্ট। সো ডেটা রেট ম্যানেজমেন্ট আমার টিডিএম এর ক্ষেত্রে 3 ভাবে করা হয়। তো তার আগে আমরা দেখি যে ডেটা রেট ম্যানেজমেন্টটা কি জিনিস। ডেটা রেট ম্যানেজমেন্টটা বেসিক্যালি কি জিনিস এবং কেন করা হয়। প্রথমত হচ্ছে আসি সিঙ্ক্রোনাইজেশন। আচ্ছা, সো আমার হচ্ছে এইখানে যখন মাল্টিপ্লেক্সিং করা হচ্ছে, ধরেন এই যে এরকম 3টা কানেকশন আছে, এ বি সি, 3টা কানেকশনকে আমি মাল্টিপ্লেক্সিং করতেছি, করে আমি হচ্ছে এইখানে পাঠিয়ে দিচ্ছি, এই যে 3টা করে ফ্রেম আকারে স্লট স্লট বানায়, ঠিক আছে, স্লট স্লট বানায় আমি এখানে ডিমাল্টিপ্লেক্সিং করে আবার এটাকে ব্রেকডাউন করতেছি। এই যে প্রসেসটা, এই প্রসেসটার মধ্যে একটা সিঙ্ক্রোনাইজেশন প্রয়োজন হয়। কেন? কারণ হচ্ছে এই জিনিসটার মধ্যে একটা টাইম ইন্টারভ্যাল আছে, যে টাইম ইন্টারভ্যালটা একদম ম্যাচ করতে হয়, যে এইখানে যে ইন্টারভ্যালে এই A1 B1 C1 আমি ভাগ করলাম, এখানেও যাতে সেম ভাবে আমি A1 B1 C1 একই সাথে আলাদা করতে পারি। ঠিক আছে, এই সিঙ্ক্রোনাইজেশনটা খুবই ইম্পর্টেন্ট। সো এই সিঙ্ক্রোনাইজেশনটা যদি না করা হয়, তাহলে দেখা যাবে কি যে A1 এর ডেটা কোনোভাবে B1 এ চলে গেছে, বা B1 এর ডেটা কোনোভাবে C1 এ চলে গেছে, বা ফ্রেমের গুলার মধ্যে ডেটা করাপ্ট হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ এখানে ধরা যায় যে একটা সুইচ আছে, এই সুইচটা হচ্ছে একই সাথে এরকম A1 B1 C1 কে সিলেক্ট করে করে একটা ফ্রেম তৈরি করে দেয়, এবং এখানে A1 B1 C1 একসাথে এভাবে আলাদা হয়ে হয়ে 3টা স্লট হিসাবে ভাগ হয়ে যায়। আচ্ছা, সো এই যে এই সিঙ্ক্রোনাইজেশনটা যাতে ঠিকঠাক ভাবে হয়, তার জন্য আমার এই ডেটা রেট ম্যানেজমেন্ট করতে হয়। সো ডেটা রেট ম্যানেজমেন্ট যদি আমি না করি, তাহলে দেখা যাবে কি যে ডেটাগুলো যদি এরকম ডিফারেন্ট ইয়েতে আসে, ডিফারেন্ট রেটে আসে, যেমন এখানে 20 kbps এ আসতেছে, এটা আবার 20 kbps এ আসতেছে, এগুলো আবার 40 kbps এ আসতেছে। তো এগুলো যেহেতু ডিফারেন্ট রেটে আসতেছে, সেই ডিফারেন্ট রেটে আসার কারণে দেখা যাচ্ছে যে সিঙ্ক্রোনাইজেশনটা হ্যাম্পার্ড হচ্ছে। কারণ এইখানে এই ধরেন এ হচ্ছে হাই হাই রেটে আসতেছে,
ধরেন 40 kbps আসতেছে, বি হচ্ছে আবার 20 kbps আসতেছে। তো তখন কি হবে, এ তে কিছু ডেটা এরকম মিসিং থাকবে, বি তে আবার কিছু ডেটা এক্সট্রা যাবে, বা এতে এর ডেটাগুলো হচ্ছে টাইম স্লটের মধ্যে আবার একটু মিসম্যাচ হয়ে যাবে। এইখানে আবার এই জিনিসটা যখন ডিমাল্টিপ্লেক্সিং হবে তখন একটা মিসম্যাচ হয়ে একটার ডেটা আরেকটায় চলে যাবে। ধরেন A1 এর সাথে B2 ফ্রেম হয়ে যাবে, বা A2 এর সাথে B3 ফ্রেম হয়ে যাবে। সো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমার ডেটা রেট ম্যানেজ করা হয়। ডেটা রেট ম্যানেজ করার উদ্দেশ্য হচ্ছে তাহলে এটাই যে এই সবগুলা ইনপুট মাল্টিপ্লেক্সিং এর সময় যাতে সেম রেটে আসে। যেমন এগুলা 40 kbps এ আসতেছে, এগুলা যদি 20 kbps থাকে, আমি এই যেটা করব এই দুটাকে তাহলে মাল্টিপ্লেক্সিং করব। মাল্টিপ্লেক্সিং করে এই দুটাকে 40 kbps বানিয়ে দিব, এবং এই টোটাল তাহলে এই 40 kbps টাকে এখানে আমি মাল্টিপ্লেক্সিং করে তারপরে পাস করব। সো এই চারটা 40 kbps কানেকশন মিলে 160 kbps এর সিগন্যাল আমার ট্রান্সফার হবে। তো তো এই ডেটা রেট ম্যানেজমেন্টের তিনটা টাইপ আছে। আমি হচ্ছে তিনটা টাইপ আসলে তাহলে নেক্সট দিন ডিসকাস করি। আজকে হচ্ছে আর এক্সটেন্ড না করি, আমাদের ক্লাস টাইম আপ হয়ে গেছে। আমি আগামীকাল 3টার সময় একটা ক্লাস নিচ্ছি, তাহলে ক্লাসটা হয়তো একটু সময় নিয়ে নিব, 1.5 ঘন্টার মতো সময় আমি এক্সটেন্ড করব। ঠিক আছে, আমি হচ্ছে তাহলে আজকের মতো রেকর্ডিংটা ক্লোজ করে দিই।